এখন ডেবিট ক্রেডিট কি? আর শুরুতেই দেখো বলছে যে দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাব রাখে। দুতরফা মানে হচ্ছে ডেবিট এবং ক্রেডিট এই দুইটার দিককে বোঝায়। ঠিক আছে, প্রত্যেকটা হিসাবের দুইটার দিক থাকে, দুইটার দিককে প্রভাবিত করে। এটা হচ্ছে হিসাবের নীতি। এখন তোমাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য তোমাকে জানতে হবে সেগুলো হচ্ছে, আমি এখান দিয়ে যদি ছোট্ট করে নোট করে দেই, দেখো কোনগুলা ডেবিট কোনগুলা। তোমরা তো ইতিমধ্যে যারা আমার প্রথম ক্লাসটা দেখেছো তারা অবশ্যই চিনে ফেলেছো যে আমাদের হিসাব বিজ্ঞান মূলত হচ্ছে 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত হয়। 5টা কী কী? আয়, ব্যয়, সম্পদ, দায় আর হচ্ছে মালিকানা সত্ত্ব। এই পাঁচটাকে আমরা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এগুলো জানতে হবে। তাহলে আমরা যদি দেখি, দেখো সম্পদ আর হচ্ছে ব্যয়, এই দুইটা হচ্ছে ডেবিট। কেমন? দায়, আয়, মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, ডেবিট আর হচ্ছে ক্রেডিট। সম্পদ যখন বাড়বে তখন কি হবে? ডেবিট হবে, এটা মাথায় রাখবা। সম্পদ যখন বাড়বে তখন কি হবে? এগুলো হচ্ছে বাড়লে ডেবিট, এগুলো সব বাড়লে ডেবিট। ব্যয় বাড়বে, ডেবিট হবে। তারপরে দায় বাড়লে ক্রেডিট হবে, আয় বাড়লে ক্রেডিট হবে, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হবে। ঠিক আছে, আর উল্টা এখন দেখো, যদি সম্পদ কমে যায় তাহলে সম্পদ কি হবে? ক্রেডিট হবে। যদি ব্যয় কমে যায় তাহলে কি হবে? ক্রেডিট হবে। ঠিক আছে, এগুলো তো কমে না। তার দায় যদি কমে তাহলে ডেবিট হবে, উল্টা হয়ে যাবে আর কি। যদি আয় কমে যায় তাহলে ডেবিট হয়ে যাবে, মালিকানা সত্ত্ব কমে গেলে ডেবিট হয়ে যাবে। এখন তোমাকে মূলত হচ্ছে প্যাটার্ন মনে রাখতে হবে যে সম্পদ আর ব্যয় এই দুইটা হচ্ছে ডেবিট। সম্পদ বারবার কয়েকবার পড়ো, সম্পদ এবং ব্যয় এই দুইটা হচ্ছে ডেবিট। আর দায়, আয়, মালিকানা সত্ত্ব, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্রেডিট। এই 5টা জিনিস মনে রাখো, এখন তুমি এগুলো করতে পারবা। আর এই 5টা জিনিস সাথে হচ্ছে তোমার লাগবে A = L + ওই, কেমন? এই জিনিসটা লাগবে। এই দুইটা জানলে তুমি এটা করতে পারবে। তাহলে চলো আমরা শুরু করে দিই। শুরুতেই দেখি, এখানে হচ্ছে তারিখ। যদি লিখি আমরা তারিখ, লিখো। এটা হচ্ছে বিবরণ বা পক্ষ বা হিসাব আর কি, যেটাই লেখো বিবরণ, অথবা লিখতে পারো হিসাব বা বিবরণ লেখো। ঠিক আছে, আর এখানে হচ্ছে ডেবিট বা ক্রেডিট, ডেবিট বা ক্রেডিট। আর এটা হচ্ছে টাকা, আর এটা হচ্ছে তোমার কারণ। কারণ কি? কারণ হচ্ছে যে এটার উপরে কি প্রভাব পেল। ওই যে তোমাদের মনে আছে না, A = L + ওই কারণ সহ ব্যাখ্যা, এটার উপরে প্রভাবটা আমরা দেখাইছি, যেমন A বৃদ্ধি, L বৃদ্ধি, ওগুলো, ওইটা হচ্ছে কারণ। আচ্ছা, তাহলে দেখো 2022 সালের 1 তারিখে আমরা যদি দেখি, জুনের 1 তারিখ কী করছে? সে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে এখানে কি হয়েছে তোমার? ওই যে তুমি টেবুলার পদ্ধতিটা মনে রাখো, তোমার নগদ টাকা নিয়ে যখন ব্যবসা শুরু করছে কি হয়েছে? তোমার নগদ বাড়ছে, বিনিময়ে মালিকানা সত্ত্ব বাড়ছে। এখন দেখো, নগদ যখন বাড়ছে, নগদটা তোমাকে বুঝতে হবে, নগদটা কী ছিল? সম্পদ ছিল। তাহলে সম্পদ বাড়ছে, তার মানে সম্পদ ওই নগদ কী হবে? ডেবিট হবে। আর মালিকানা সত্ত্ব বাড়ছে, তাহলে মালিকানা সত্ত্ব বাড়লে কি হয়? ক্রেডিট হয়। কেমন? তাহলে মালিকানা সত্ত্ব হবে ক্রেডিট। এখন আমরা যদি লিখি জুন 1 নগদান হিসাব, এটা নগদান লিখতে পারি আমরা, নগদান হিসাব। তোমার এখন জাবেদা হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু জাবেদা। নগদান হিসাব ডেবিট। কেমন? তাহলে এটা আমরা লিখি ডেবিট। এখানে যদি আমরা লিখি বিপরীতে কি আসছে? আমাদের মূলধন আসছে একটা। কেমন? এটাকে বলে দ্বৈত হিসাব বা দ্বৈত পদ্ধতি বা দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে মূলধন হিসাব, মূলধনও বাড়ছে। মূলধন বাড়লে কি হয় আমরা জানি? মূলধন বাড়লে হয় ক্রেডিট। এই যে মালিকানা সত্ত্ব বাড়লে হয় ক্রেডিট। ওকে, তো টাকা তো তোমরা সবাই জানো, টাকা এখানে লিখে দিবা 1 লক্ষ, এখানেও 1 লক্ষ। ঠিক আছে, একটু মানে আগভর করে রাখো যাতে বোঝা যায়। এখন এই কারণটা এখানে লিখতে হবে। কারণটা দেখো, নগদান হিসাব ডেবিট হয়েছে, মানে নগদ টাকা তোমার কি বৃদ্ধি পাইছে না?
তুমি লেনদেনটা পড়ো, নগদ টাকা বৃদ্ধি পাইছে, তার মানে এ বৃদ্ধি লেখো। মূলধন হিসাব বৃদ্ধি পাইছে মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে, তার মানে কি ওই বৃদ্ধি, দেখছো ওইটাই, ওই যে আমাদের কারণ সহ ব্যাখ্যা যেটা সেটাই হচ্ছে এটা। এই তো শেষ, এখন তো পারবা আশা করি বাকিগুলা। বাকিতে ক্রয় করছে, ক্রয় যেভাবেই করো, ক্রয় তো ক্রয়, তার মানে ক্রয় হিসাব, ঠিক আছে, ক্রয় হিসাব ডেবিট হবে, মানে ক্রয় একটা খরচ না, খরচ হলে কি হয়, এই যে ব্যয়, ব্যয় কি হয়, ক্রয় হিসাব ডেবিট, ঠিক আছে। বিপরীতে এখন তোমাকে মনে রাখতে হবে যে ক্রয়টা কীভাবে হয়েছে, বাকিতে হয়েছে, বাকিতে হইলে আমরা কি লিখতাম, ক্রয়ের বিপরীতে নগদ লিখতাম নাকি তোমার পাওনাদার লিখতাম, অবশ্যই পাওনাদার লিখতাম, তাহলে এখানে পাওনাদার হিসাব হবে, কেমন, পাওনাদার হিসাব। তাহলে পাওনাদারটা তোমাকে জানতে হবে, পাওনাদারটা কি, পাওনাদারটা হচ্ছে দায়, আমাদের জন্য দায়, ভবিষ্যতে আমরা পে করতে হবে, তাহলে সেটা হবে ক্রেডিট। বুঝো, একদম ঠান্ডা মাথায় বুঝো, অঙ্ক তুমি পারবা, অঙ্ক নিয়ে টেনশন করার কিছু নাই, তুমি বোঝাটা হচ্ছে মেইন। তোমার এটা পারা মানে তুমি জাবেদা পড়তেছে, এটা এখন আমরা কিন্তু জাবেদা করতেছি, জাবেদাই হচ্ছে এটা। তাহলে এটা দ্বারা কি হয়েছে, ক্রয় হিসাব হয়েছে, ক্রয় করাতে কি হয়েছে, তোমার ক্রয় করাতে তোমার কি পাইছে, ওই হ্রাস পাইছে না, ওই হ্রাস মানে এটা লিখে দেবো, ওই হ্রাস মানে হচ্ছে তোমার খরচ বৃদ্ধি পাইছে, এটা হচ্ছে। আর পাওনাদার হিসাব কি, এল বৃদ্ধি। 18 তারিখ বলছে মণিহারি ক্রয় করছে, মণিহারি দ্রব্য ক্রয় করছে, তাহলে মণিহারি যখন ক্রয় করছে সেটা তার ক্রয় হিসাব না, মণিহারি নিজে একটা আলাদা খরচ, তাহলে মণিহারি হিসাব, মণিহারি একটা খরচ, মণিহারি ডেবিট, কেমন, খরচ হলে কি হয়, ডেবিট হয়, তাহলে মণিহারি হিসাব ডেবিট। বুঝতে অসুবিধা আছে কমেন্ট করো যদি অসুবিধা থাকে। আর বিপরীতে আমি কি নগদে কিনছি না বাকিতে কিনছি সেটা আইডেন্টিফাই করবা, তাহলে এটা যেহেতু আমি নগদে কিনছি, বাকি উল্লেখ নাই নগদে, তাহলে নগদান হিসাব, কেমন, নগদ টাকা কি করছে, আমার সম্পদকে কমিয়ে দিচ্ছে, তা আমরা একটু আগে বলছিলাম যে সম্পদ যদি বাড়ে তাহলে কি হয়, ডেবিট হয়, এখন কমাইয়ে দিছে তাহলে কি হবে, ক্রেডিট হবে নাকি। এগুলো হচ্ছে যদি বৃদ্ধি পায়, এই দুইটাই যদি বৃদ্ধি পায় তাহলে এটা হবে, বৃদ্ধি হলে যদি সম্পদ বৃদ্ধি পায় ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ডেবিট ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। আর যদি এর উল্টা হয় মানে হ্রাস পায়, হ্রাস পাইলে উল্টা হয়ে যাবে, যেমন এটা হ্রাস পাইলে ক্রেডিট হয়ে যাবে, এটা হ্রাস পাইলে ডেবিট হয়ে যাবে। বিনিময়ে কী হয়েছে, মণিহারি কি একটা খরচ, তাহলে খরচ আমার কি বৃদ্ধি পাইছে, তাহলে খরচ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আমার ওই হ্রাস পাওয়া, কারণ মালিকানা খরচটা মালিকানা সত্ত্বে কী করে, হ্রাস করে দেয়, তাহলে ওই হ্রাস। বিনিময়ে আমার নগদান হিসাব ক্রেডিট হয়ে গেছে, আবার মানে এ নগদ টাকা চলে গেছে, তাহলে এ হ্রাস পাইছে আমার, ক্লিয়ার। চেয়ার কয়, তাহলে চেয়ারটা কি, চেয়ার মূলত হচ্ছে আসবাবপত্র, কেমন, তো যদি একটা সম্পদ কিনে বুঝো, তাহলে এখানে আমরা যদি ট্যাবুলার চকে দেখাইতাম কি হইতো, আমার চেয়ার কয়, তাহলে একটা আসবাবপত্র আসছে নগদ, মানে আসবাবপত্র বাড়বে, আবার নগদ টাকা চলে গেছে, কেমন, তাহলে ঠিক এরকম আসবাবপত্র মানে একটা সম্পদ আসছে একটা সম্পদ চলে গেছে, আসবাবপত্র বৃদ্ধি পাইছে, তাহলে সম্পদ বৃদ্ধি পাইলে কি হয়, ডেবিট, আসবাবপত্রটা বৃদ্ধি পাইছে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। আর বিনিময়ে কি চলে গেছে আমার কাছ থেকে, নগদ টাকা গেছে না, তাহলে নগদান হিসাব, নগদ কিন্তু একটা কি সম্পদ, তাহলে নগদান হিসাব চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট হয়ে গেছে। বিনিময়ে দেখো আসবাবপত্র হিসাব এখন একবার বাড়ছে, তার মানে এ বৃদ্ধি, কেমন, আবার নগদান হিসাব চলে যাওয়া, আবার এ হ্রাস পেয়ে গেছে, নগদ টাকা চলে যাওয়া, একদম বুঝিয়ে দিয়েছি। আশা করি ডেবিট ক্রেডিট নিয়ে তোমাদের আর কাউরে কিছু জিজ্ঞেস করা লাগবে না, যদি এটা এতটুকু পর্যন্ত বুঝো। হয়তো 10 মিনিট লাগছে, 10 মিনিট বুঝছো মানে তোমার ডেবিট ক্রেডিট নিয়ে আর কোনো টেনশন নেই, শেষ, ঠিক আছে। এভাবে ওই যে তুমি যদি ট্যাবুলার পারো ডেবিট ক্রেডিট পারবা, ঠিক আছে। এই হিসাব সমীকরণ মনে রাখবা, কোনটা বাড়লে ডেবিট হয় ক্রেডিট হয় সেটা তো তুমি ইয়াতে শিখে গেছো ট্যাবুলার পদ্ধতিতে হিসাব সমীকরণে, ঠিক আছে।